নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি নিয়ে। আজ আমি প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের সম্পূর্ণ সাজেস্টিভ আলোচনা করে দেব। একটা ভিডিওতেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই একটা ভিডিও দেখলে প্রতিজ্ঞা সাধনম থেকে এর বাইরে আর কোনো কিছুই তোমাদের করতে হবে না। এই একটা ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে এসএকিউ টাইপ 1, এসএকিউ টাইপ 2 এবং ডিকিউ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বাংলা ভাষায়, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংস্কৃত ভাষায় এবং রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্নের উত্তর। তো আলোচনা করছি প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ। তোমাদের প্রথমে রয়েছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশের বড় প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্ন কি বলছে, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। বলছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, অথবা কি না প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে প্রকৃতির যে রূপ বর্ণিত হয়েছে তার একটি বাণীচিত্র অঙ্কন করো। অথবা আসতে পারে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দাও। অথবা এভাবে আসতে পারে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে পার্বত্য প্রকৃতির দৌরাত্ম্যের একটি বাণীচিত্র অঙ্কন করো। অথবা আসতে পারে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লিখিত সায়ং সন্ধ্যার বর্ণনা দাও। তো এই যে পাঁচটা প্রশ্ন যেভাবেই আসুক না কেন, প্রশ্নটার উত্তর তোমরা এই একটাই লিখবে। কি বলছে, আধুনিক সংস্কৃত পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের অন্তর্গত প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে আষাঢ় মাসের বর্ষার সন্ধ্যাকালীন পার্বত্য প্রকৃতির এক ভয়ঙ্কর ও সজীব চিত্র পাই। এক ভয়ঙ্কর ও সজীব মানে আমরা কাহিনীটা পড়ে দেখতে পেয়েছি বা কাহিনীটা পড়ে বুঝতে পেরেছি যে প্রাকৃতিক যে প্রতিকূলতার কথা বলা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর ছিল এবং সজীব, কারণ যেটা জীবন্ত, অর্থাৎ যেটা বর্তমান দিনেও লক্ষ্য করা যায়, আষাঢ় মাসে এরকম পরিস্থিতির সম্মুখীন বর্তমানেও হয়, তাই এটাকে সজীব বলা হয়েছে। কি বলা হয়েছে না, প্রথম যে প্রাকৃতিক সৌন্দর্য দেওয়া আছে কিনা সূর্যাস্তের সৌন্দর্য। আষাঢ় মাসের এক সন্ধ্যার সময় শিববীর অর্থাৎ শিবাজির এক বিশ্বস্ত অনুচর রঘুবীর সিংহ শিবাজি পত্র নিয়ে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গ যাত্রা করেন। এই সময় ভগবান সূর্য অস্তাচলে যেতে ইচ্ছুক হয়েছেন। সিন্দুরের মতো লাল রঙের স্নাত হয়ে সূর্য পশ্চিম দিকে মেঘের ভেতর প্রবেশ করলেন। পাখির কলতান ও সন্ধ্যার প্রকৃতি। সূর্য পশ্চিম দিক অবলম্বন করে মেঘের মধ্যে প্রবেশ করলে দিবাভাগের অবসান ঘটে। এই সময় চড়ুই পাখিরা বাসায় ফিরে আসছে। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে বনভূমি অধিক থেকে অধিকতর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ঠিক তখনই চতুর্দিকে পর্বত শ্রেণীর মতো মেঘমালা সমস্ত আকাশকে আচ্ছাদিত করে ফেলেছে। তারপর কি দেওয়া আছে না, পার্বত্য বনভূমির দুর্যোগ। প্রকৃতি হঠাৎ ভয়ঙ্কর ও রহস্যময় রূপ ধারণ করলো। ঝড়ের কারণে সন্ধ্যার স্বাভাবিক অন্ধকার দ্বিগুণ হয়েছিল। ধুলোকণায়, শুকনো পাতায়, ফুলের পরাগে ও শুকনো ফুলে। পর্বতশ্রেণী থেকে পর্বতশ্রেণী, বনের পর বন, উপত্যকার পর উপত্যকা, জলপ্রপাত, মালভূমি সর্বত্র পরিব্যাপ্ত। কোথাও কোনো সহজ সরল পথ দেখা যাচ্ছে না। বনের মধ্যে গাছের ডালপালাগুলো সম্মুখে আঘাত করছে। প্রতিক্ষণে ঘোড়ার খুরগুলি চকচকে পাথর খণ্ডে পিছলে যাচ্ছে। প্রবল দুর্যোগে কেঁপে উঠছে দর্শককুল। বন্যপ্রাণীরা ভীত। বজ্রের শব্দ আকাশকে যেন চিরে ফেলছে। বিদ্যুতের আগুন যেন অন্ধকারকে পুড়িয়ে দিচ্ছে। আগুনের শিখা দ্বারা সমস্ত আকাশ আচ্ছাদিত। মেঘের গর্জনের ভয়ঙ্কর শব্দ সমস্ত অরণ্যকে বিদীর্ণ করেছে। এই হলো তোমাদের প্রাকৃতিক দুর্যোগের যে পার্বত্য বনভূমির দুর্যোগ। বলছে প্রতিজ্ঞা সাধনমে এই প্রাকৃতিক দৃশ্য কেবল রঘুবীরের প্রতিজ্ঞার প্রতীক নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সংগ্রামের চিত্রও তুলে ধরে। কারণ এই যে প্রাকৃতিক প্রতিকূলতার কথা বলা হয়েছে এই প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে, এটা শুধু রঘুবীরের যে প্রতিজ্ঞা তা নয়, বলছে কি মানুষের সংগ্রামের চিত্র। অর্থাৎ
এইরূপ প্রকৃতির সঙ্গে মানুষও এই আষাঢ় মাসে প্রায় সংগ্রাম করে চলে, যেখানে সংকল্প সাহস প্রকৃতির যে কোনো রুদ্ররূপকে জয় করতে পারে। কোনো মানুষ যদি কোনো সংকল্প করে এবং তার যদি অসীম সাহস থাকে, তাহলে প্রকৃতির এইরকম ভয়ঙ্কর রূপকে সেও জয় করতে পারবে। এই হলো তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। তারপর রয়েছে কি না, অম্বিকা দত্ত ব্যাস বিরচিত প্রতিজ্ঞা সাধারণ গদ্যাংশের বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ, যেভাবে আসতে পারো প্রশ্নটা লেখা যাবে। এইখানে আমি তোমাদের প্রশ্নগুলো এমন ভাবে উত্তর করেছি যাতে তোমাদের প্রশ্নগুলো বেশি থাকলেও তোমাদের পড়তে অসুবিধা না হয়। তোমরা দেখো এখানে তিনটে পয়েন্ট দেওয়া আছে: সূর্যাস্তের সৌন্দর্য, পাখির কলতান ও সন্ধ্যার প্রকৃতি, পার্বত্য বনভূমির দুর্যোগ। যেটা তোমরা আগে যে প্রশ্নটা আলোচনা করলাম সেই প্রশ্নের যে উত্তরটা এখানে হুবহু তাই উল্লেখ করা আছে, শুধু দুটো পয়েন্ট অ্যাড হয়েছে। আমি সেই দুটো পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। প্রথমে ভূমিকা অংশে কি বলছে না, আধুনিক সংস্কৃত পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ বিজয় নামক ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের অন্তর্গত প্রতিজ্ঞা সাধনম। আমাদের পাঠ্যাংশ এই প্রতিজ্ঞা সাধনামের সংক্ষিপ্ত বিষয়বস্তু কি? প্রথমে সূর্যাস্তের সৌন্দর্য আমি তোমাদের অলরেডি আগের নোটটা বলে দিয়েছি, তাই আর নতুন করে বলে ভিডিওটা বড় করতে চাইছি না। তারপর হচ্ছে কি গুপ্তচরের বর্ণনা দেওয়া আছে। গুপ্তচর কে ছিল না, রঘুবীর সিংহ, তার বর্ণনা। আলোচ্য পাঠ্যাংশে শিবাজির বিশ্বাসভাজন গুপ্তচর রঘুবীর সিংহের বর্ণনা দেওয়া হয়েছে। সে 16 বছর বয়সী এক যুবক, তার গায়ের রং ফর্সা, দেহ দৃঢ় সুগঠিত, কোঁচকানো সুসজ্জিত কেশরাশি, মনোরম গণ্ডদেশ, পরিশ্রমের ফলে ক্লান্ত যুবকটির মুখমণ্ডল ঘামের বিন্দুতে সমাচ্ছাদিত বা আচ্ছাদিত। সবুজ রঙের পোশাক ও সবুজ পাগড়িতে সজ্জিত গুপ্তচর নিজ কর্তব্য পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তারপর বলছে পাখির কলতান ও সন্ধ্যার প্রকৃতি, এটাও তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য ছিল। পার্বত্য বনভূমি দুর্যোগ, এটাও প্রাকৃতিক সৌন্দর্য ছিল, তাই আমি আর বলছি না। তারপর রয়েছে কি না, গুপ্তচরের সংকল্প। রঘুবীর সিংহ ছিলেন শিববীরের একনিষ্ঠ গুপ্তচর, যার সংকল্প ছিল অটল। তাই উপরোক্ত পরিস্থিতিতে প্রতি পদে প্রাকৃতিক প্রতিকূলতায় বাধাপ্রাপ্ত হয়েও নিজ কর্তব্য পালনে অটল থেকে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন কি, কার্যং বা সাধয়েয়ম দেহং বা পাতয়েয়ম, অর্থাৎ হয় আমি কার্য সাধন করব অথবা দেহ ত্যাগ করব। কারণ যার প্রভু শিবাজি পরিশ্রমী ও অত্যন্ত সাহসী, বিপদকে বিপদ বলে মনে করেন না, তার অনুচরের পক্ষে এমন আচরণই কাম্য। এইভাবে মহারাজ শিবাজির দয়ার পাত্র অনুচর প্রভুর কার্যকে গুরুত্ব দিয়ে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে এগিয়ে চলল। এই হলো তোমাদের প্রতিজ্ঞা সাধনামের সংক্ষিপ্ত বিষয়বস্তু বা সার সংক্ষেপ। পরবর্তী প্রশ্ন আসছি তোমাদের কি না, প্রতিজ্ঞা সাধনম শিরোনামটির সার্থকতা বা প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটাও আগের প্রশ্নের সঙ্গে বা তার আগের প্রশ্নের সঙ্গে হুবহু মিল আছে, একটু আলাদা আছে। কি প্রথম পয়েন্ট কি বলছে না, নামকরণের নীতি। দেখো নাম হলো পরিচয়, আমাদের প্রত্যেকের নাম রয়েছে, প্রত্যেকটা মানুষের নাম রয়েছে, প্রত্যেকটা প্রাণীর নাম রয়েছে, প্রত্যেকটা নামের দ্বারা আমরা পরিচিত হই। বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন মানুষ, অর্থাৎ বিভিন্ন জীবের নাম রয়েছে। নাম হলো পরিচয়। ব্যক্তির ক্ষেত্রে যেমন সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ তেমন। ব্যক্তিকে তোমরা বিভিন্ন নামে জানি, সাহিত্যকেও আমরা বিভিন্ন নামে জানি। সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। এই নামকরণ বিভিন্ন দিক থেকে হতে পারে। কি ব্যক্তি বা চরিত্র কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিক এবং ব্যঞ্জনাধর্মী। নামকরণ কি বলছে না, আলোচ্য পাঠ্যাংশের নামকরণ প্রতিজ্ঞা সাধনম। এই প্রতিজ্ঞা সাধনমের দুটি শব্দ রয়েছে, প্রতিজ্ঞা ও সাধনম। প্রতিজ্ঞা শব্দের অর্থ কি শপথ বা অঙ্গীকার, এবং সাধন শব্দের অর্থ কি সাধনা বা সম্পাদন বা সিদ্ধি বা কার্য সাধন। তাহলে এখানে কোন এক গুপ্তচরের কার্যসিদ্ধির অঙ্গীকারকে কেন্দ্র করে আলোচ্য পাঠ্যাংশের নামকরণ হয়েছে প্রতিজ্ঞা সাধনম, অর্থাৎ প্রতিজ্ঞা দ্বারা কার্য সাধন।
তাই পাঠ্যাংশের নামকরণ হয়েছে প্রতিজ্ঞা সাধনম। তাহলে নামকরণটা কতখানি সার্থক এই কাহিনীটা বিশ্লেষণ করলে জানা যাবে তা। তাই কাহিনী বিশ্লেষণ, এই কাহিনী বিশ্লেষণে তো সম্পূর্ণ বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে। কি দেওয়া আছে দেখো, না সূর্যাস্তের সৌন্দর্য, পাখির কলতানো সন্ধ্যার প্রকৃতি, পার্বত্য বনভূমির দুর্যোগ এবং গুপ্তচরের সংকল্প, এই বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে। তারপরে বিষয়বস্তু আলাদা করে বলছি না। তারপরে নামকরণের সার্থকতা কি বলছে, না শিবাজির বিশ্বাসভাজন গুপ্তচর রঘুবীর সিংহ নানান প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাওয়ার মধ্য দিয়ে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছে, তেমনি তার উপর অর্পিত দায়িত্ব পালনের মর্যাদাও রেখেছেন। কারণ কার্যং বা সাধেয়ম দেয়ং বা পাতেয়ম, এই শপথ বাক্যের মাধ্যমে তিনি তার কার্য সাধনের কঠোর ইচ্ছাকে প্রতিপাদন করেছেন। এর দ্বারা বোঝা যায় তিনি যে কার্য সাধনে দৃঢ় ব্রতী ছিল, দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাই প্রতিজ্ঞার দ্বারা কার্য সাধন অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটির এরূপ বিষয় কেন্দ্রের নামকরণ যথার্থ বা সার্থক হয়েছে। এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, এখানে থেকে ভাব সম্প্রসারণ বা ব্যাখ্যা হতে পারে এই লাইনটা দিয়ে, কার্যং বা সাধেয়ম দেহং বা পাতেয়ম, পাঠ্যাংশ অবলম্বনে স্বপ্রসঙ্গ ব্যাখ্যা বা তাৎপর্য লেখো, অথবা ব্যাখ্যা করো অথবা ভাব সম্প্রসারণ লেখো। তিনটে প্রশ্নের উত্তর একসঙ্গে করা হয়ে যাচ্ছে। প্রথম উৎসব কোথা থেকে নেওয়া হয়েছে, না আলোচ্য উদ্ধৃতাংশটি কোথা থেকে, না অম্বিকা দত্ত ব্যাস বিরচিত শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাসের অন্তর্গত প্রতিজ্ঞা সাধনম নামক পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ কি বলছে, শিবাজির এক বিশ্বস্ত অনুচর রঘুবীর সিংহ প্রভুর আদেশে একটি পত্র নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে রওনা হন। আষাঢ় মাসের সন্ধ্যার সময় প্রাকৃতিক দুর্যোগে প্রাণ সংকট হওয়ার সম্ভাবনা থাকলেও এই গুপ্তচর নিজের কর্তব্য সাধনে যে প্রতিজ্ঞা করেন সেই প্রসঙ্গে আলোচ্য উক্তির অবতারণা। তাৎপর্য কি বলছে, না দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মধ্যে যে কোনো দুরূহ কার্য সম্পাদন করা যায়, কারণ পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এই শ্রমের দ্বারা এই লক্ষ্য পূরণ করা সম্ভব। তাই যে কোনো সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তি অবশ্যই অপরিহার্য। আলোচ্য পাঠ্যাংশে রঘুবীর সিংহে ছিল তার প্রভুর মতো অদম্য সাহস, তার কর্তব্যবোধ ছিল অপরিমেয়। তাই তিনি ভয়ঙ্কর প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে প্রভুর পত্র তোরণ দুর্গে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে চলেছেন বা এগিয়ে গিয়েছিলেন। ঠিক এইভাবেই পৃথিবীতে যারা যশ খ্যাতি প্রতিপত্তি বা প্রতিষ্ঠার সঙ্গে সুনাম ও সাফল্য অর্জন করেছেন, তাদের জীবনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে তারা কেউই বিনা পরিশ্রমে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারেননি। অর্থাৎ যারাই জীবনে সাফল্য লাভ করেছে তারা কেউই বিনা পরিশ্রমে সে সাফল্য লাভ করতে পারেনি। অতএব শ্রমের মাধ্যমে বিমুখ ভাগ্যকে জয় করতে হবে। প্রতিজ্ঞাপরায়ণ পরিশ্রমীরাই জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার ক্ষমতা রাখেন। তাই বলছি কি উদ্যমে নহি সিদ্ধন্তি কার্যানি ন মনরথে, অর্থাৎ উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধ হয়, মনে মনে ভাবলে কখনো কার্য সফল হয় না। এই শ্লোকের দ্বারা এই সত্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী যে লং প্রশ্ন রয়েছে, চরিত্র, কার চরিত্র, আমরা এখানে একজনের নাম পাই রঘুবীর সিংহ, সেই রঘুবীর সিংহের চরিত্র। প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য, অথবা নায়কের চরিত্র, অথবা দৌত্যকর্মে নিযুক্ত যুবকটির চরিত্র, অথবা রঘুবীর সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য। কি রয়েছে দেখো, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত প্রতিজ্ঞা সাধন পাঠ্যাংশে একমাত্র চরিত্র হলো শিবাজির বিশ্বাসপাত্র সেবক রঘুবীর সিংহ। আলোচ্য পাঠ্যাংশে গুপ্তচর রূপ কার্যে রঘুবীর সিংহের চরিত্রের বিভিন্ন দিক কবি সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হলো কি, পরিশ্রমী, তিনি ছিলেন যথার্থ পরিশ্রমী ও সাহসী পুরুষ। তিনি আষাঢ়ের এক সন্ধ্যায় প্রভুর সংবাদ প্রেরণের জন্য প্রতিকূল আবহাওয়ায় দুর্গম পার্বত্য পথে রওনা দিয়েছেন। কর্তব্যনিষ্ঠা, যুবকটি শুধু পরিশ্রমী নয়,
তিনি ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ। চতুর্দিকে আষাঢ় মাসে দুর্যোগের ঘনঘটা, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ, কিন্তু কোনরূপ প্রাকৃতিক বিপর্যয় তার কর্তব্য কর্মে বাধা হতে পারে না। তারপর হচ্ছে কি, দৃঢ় প্রতিজ্ঞ। শিবাজীর বিশ্বস্ত অনুচর রঘুবীর সিংহ ছিলেন সৎ এবং দৃঢ় প্রতিজ্ঞ। কারণ বীর কখনোই প্রতিজ্ঞা বিচ্যুত হন না। প্রবল ঝড়ে দুলতে থাকা গাছের ডাল, দুর্গম পার্বত্য পথ, ভয়ঙ্কর অন্ধকার ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি তার প্রতিজ্ঞায় অটল ছিলেন। বলেছেন কি, কার্যং বা সাধেয়ম দেহং বা পাতেয়ম, হয় আমি কার্য সাধন করব অথবা আমার দেহ ত্যাগ করব। পরে বলছে কি, সাহসিকতা। শিবাজির এই গুপ্তচরের ছিল অদম্য সাহস। তিনি আষাঢ় মাসের সন্ধ্যায় ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে, দুর্গম পথে বজ্র বিদ্যুৎকে উপেক্ষা করে প্রভুর কার্য সাধনের জন্য একাকী চলেছে। এতে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায়। পরবর্তী পয়েন্ট, প্রভুর অনুগামী। তিনি ছিলেন তার প্রভু শিববীরের একান্ত অনুগামী। কারণ প্রভু শিবাজী যখন নিজে পরিশ্রমী ও সাহসের প্রতীক, তাহলে তিনি কেন পিছিয়ে থাকবেন? এতে তার প্রভুর প্রতি আনুগত্যের প্রকাশ পায়। তারপরে হচ্ছে কি, বিশ্বস্ত। বিশ্বস্ত কি বলছে না, তিনি ছিলেন শিবাজীর আস্থাভাজন সেবক, তাই তার প্রভু তাকে গুপ্তচর রূপ কার্যে নিযুক্ত করেছেন। স্বার্থহীনতা কি বলছে না, তিনি তার নিজের প্রাণকে উপেক্ষা করে দৃঢ় চিত্তে ও দৃঢ় সংকল্প নিয়ে স্বার্থহীনভাবে নিজের কার্য সম্পাদন করেছেন। কারণ স্বার্থপর মানুষ কখনো গুপ্তচর রূপ কার্যকর করতে পারে না। পরিশেষে কি বলছে না, পরিশেষে বলা যায়, পরিশ্রমী, সাহসী, বিশ্বস্ত ও দৃঢ় কর্তব্যপরায়ণতার একটি আদর্শ রূপ কবি অম্বিকা দত্ত ব্যাস এই পাঠ্যাংশের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। এই হলো তোমাদের প্রতিজ্ঞা সাধনম থেকে লং প্রশ্ন। আমি তোমাদের 5টা লং প্রশ্ন দিয়েছি, কারণ তোমাদের কোশ্চেন হবে প্রত্যেকটা স্কুলের নিজের, তাই বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ভাবে কোশ্চেন করতে পারে, সেইভাবে আমি তোমাদের 5টা প্রশ্ন দিয়েছি। আশা করি এই 5টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। যদি এটা বোর্ডের কোশ্চেন হতো তাহলে সেক্ষেত্রে সাজেস্টিভ হয়তো একটু কম করা যেত, কিন্তু যেহেতু এখানে স্কুলের কোশ্চেন, তাই বিভিন্ন স্কুলে কিরকম ভাবে পড়িয়েছে, বিভিন্ন স্কুলে সেভাবে কোশ্চেন যাতে কিভাবে হতে পারে সেইটাকে লক্ষ্য রেখে আমি তোমাদের 5টা প্রশ্ন দিয়েছি। এরপর আসছি তোমাদের এসএকিউ টাইপ 1। এসএকিউ টাইপ 1 নয়, প্রথমে আছে এসএকিউ টাইপ 2, অর্থাৎ বাংলা ভাষায় যে প্রশ্নগুলো উত্তর পড়ে। আমি তোমাদের বলে দিচ্ছি তাড়াতাড়ি করে। কি রয়েছে না, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? এর রচয়িতাকে। না, গদ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এর রচয়িতাকে? না, অম্বিকা দত্ত ব্যাস। অম্বিকা দত্ত ব্যাস কোথায় জন্মগ্রহণ করেন? তার আদি নিবাস কোথায়? না, অম্বিকা দত্ত ব্যাস রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস ধুলা গ্রাম। শিবরাজ বিজয়ম গ্রন্থটি কয়টি ভাগে বিভক্ত? না, গ্রন্থটি 3টি বিরামে বিভক্ত। প্রতিটি বিরামের আবার 4টি করে নিঃশ্বাস, অর্থাৎ প্রত্যেকটা বিরামে 4টি নিঃশ্বাস। তাহলে 3টা বিরাম, তাহলে 3টা বিরামে 4টা করে নিঃশ্বাস, 3 4 12টি, অর্থাৎ 3টি বিরাম, মোট 12টি নিঃশ্বাস রয়েছে। শিবরাজ বিজয়ের নায়ককে? নায়ক এবং প্রতিনায়কই বা কে? নায়ক শিববীর বা শিবাজী, প্রতিনায়ক ঔরঙ্গজেব। শিবরাজ বিজয়ম কাব্যের রস কি? না, কাব্যের রস বীর। এছাড়াও রয়েছে সিঙ্গার রস, করুণ, হাস্য, শান্ত, বিভৎস রসের বর্ণনা রয়েছে, কিন্তু প্রধান রস বীর রস। প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণনা আছে? কার? না, রঘুবীরের সেবক রঘুবীরের সেবক বলছি, এখানে শিববীরের সেবক রঘুবীরের কোথায় যাত্রার? না, সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাত্রার বর্ণনা রয়েছে। আলোচ্য পাঠ্যাংশে কোন মাসের এবং কোন সময়ের বর্ণনা দেখা যায়? না, আলোচ্য পাঠ্যাংশে আষাঢ় মাসের এবং সন্ধ্যাকালীন সময়ের বর্ণনা দেখা যায়। সন্ধ্যাবেলা ভগবান ভাস্কর কোথায় গমন ইচ্ছা করে? না, অস্ত গমনের ইচ্ছা করে। তখন তার বর্ণ কিরকম হয়? না, তখন তার বর্ণ সিন্দুরের দবনের মতো লাল বর্ণ হয়।
প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ অনুসারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য বর্ণনা করো। অর্থাৎ সূর্যাস্তের সময় কি হয় না, আষাঢ় মাসের সন্ধ্যার সময় অস্তগামী সূর্য সিন্দুরের দ্রবণে স্নান করার মতো হয়ে পশ্চিম আকাশে মেঘের মধ্যে প্রবেশ করেছে। এই প্রতিজ্ঞা সাধন পাঠ্যাংশটিতে কারা কোথায় ফিরে আসছিল? কারা, চড়ুই পাখিরা কোথায় তাদের বাসায় ফিরে আসছিল? চড়ুই পাখিরা কখন বাসায় ফিরেছিল? না সূর্য অস্তাচলে যাওয়ার পর তারা বাসায় ফিরেছিল। পরবর্তী প্রশ্ন, কোন স্থান প্রতি মুহূর্তে কৃষ্ণবর্ণ হয়ে উঠেছে? পর্বত শ্রেণীর ন্যায় কে আবির্ভূত হলো? কোন স্থান? না বনসমূহ প্রতি মুহূর্তে কৃষ্ণবর্ণ হয়ে উঠেছে। আর পর্বত শ্রেণীর মতো আবির্ভূত হলো কি? না মেঘমালা। কে কেমন ভাবে সমস্ত আকাশকে আচ্ছাদিত করেছিল? না মেঘমালা পর্বত শ্রেণীর মতো আবির্ভূত হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করেছিল। 14 নম্বর প্রশ্ন বলছে, কত বছর বয়সী যুবক পর্বত আরোহণ করেছিল? না 16 বছর। তিনি কে? তিনি রঘুবীর সিংহ। সুগঠিত দৃঢ় শরীর, কার সুগঠিত দৃঢ় শরীর? রঘুবীর সিংহের। তার দেহের বর্ণনা দাও। তিনি গৌর বর্ণযুক্ত, তার দেহ দৃঢ় সুগঠিত, কোঁকড়ানো, চন্দ্রবিন্দু হবে একটা, কোঁকড়ানো চুলের গুচ্ছের দ্বারা মনোরম গণ্ডস্থল যুক্ত, ঘামের বিন্দুতে মুখমণ্ডল সুসজ্জিত। যুবকটির কেশরাশি কেমন ছিল? না যুবকটির কেশরাশি ছিল ঘন কালো, কোঁকড়ানো গুচ্ছ গুচ্ছ কেশ রাশি দ্বারা যুবকটির মস্তক আবৃত ছিল। শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি কেমন ছিল? না শিববীরের বিশ্বাসভাজনের পাগড়িটি সবুজ রঙের ছিল। তারপরে হচ্ছে কি 18 নম্বর প্রশ্ন, কোপি শিববীরস্য বিশ্বাস পাত্রম, কে ছিল শিববীর এবং কে তার বিশ্বাস পাত্র? শিববীর হলো শিবাজি, শিববীরের বিশ্বাস পাত্র হলো রঘুবীর সিংহ। অকস্মাৎ উত্থিত সচ দ্বিগুণিত, হঠাৎ কিসের উত্থান ঘটেছিল? ঝড়ের উত্থান ঘটেছিল। তার প্রভাবে অন্ধকার কিভাবে দ্বিগুণ হয়ে উঠছিল? অর্থাৎ তার প্রভাবে অন্ধকার অর্থাৎ সমস্ত আকাশ মেঘ দ্বারা আচ্ছাদিত হয়েছিল, তার ফলে অন্ধকার দ্বিগুণ হয়েছিল। পুনরেশ দ্বৈগুণ্যং প্রাপ্ত, কি এবং কিভাবে পুনরায় দ্বিগুণ হয়ে উঠছিল? না সন্ধ্যাবেলা স্বাভাবিক অন্ধকার, কিভাবে? না ঝড় ঝঞ্ঝার কারণে উত্থিত ধূলিকণায়, শুকনো ঝরা পড়ে পাতায়, ফুলের পরাগে ও শুকনো ফুলের দ্বারা পুনরায় দ্বিগুণ হয়েছিল। পথ দেখা যাচ্ছিল না কেন? না ঝড় ঝঞ্ঝার ফলে উৎপন্ন মেঘরাশিতে, ধূলিকণায়, ঝরে পড়া পাতায়, ফুলের পরাগে এবং শুকনো ফুলে সন্ধ্যার স্বাভাবিক অন্ধকার দ্বিগুণ হয়েছিল, তাই পথ দেখা যাচ্ছিল না। পাষাণ খণ্ডেষু প্রক্ষলন্তি, কি পিছলে যাচ্ছে? না ঘোড়ার খুর মসৃণ পাষাণ খণ্ডে বা পাথরে পিছলে যাচ্ছে। তারপরে হচ্ছে 23 প্রশ্ন, পাদাভ্যম উত্তিষ্ঠতি, কে কখন এরূপ আচরণ করেছিল? না ঝড় ঝঞ্ঝার ফলে ভীত হয়ে রঘুবীর সিংহের ঘোড়াটি এরূপ আচরণ করেছিল। ঘোড়াটির আচরণ কেমন ছিল? না ঘোড়াটি কখনো দু পা তুলে দাঁড়িয়ে পড়ছে, কখনো চলতে চলতে পিছন ফিরে আসছে, কখনো লাফিয়ে চলছে। সৈন্ধবকে? না সৈন্ধব হলো একটি ঘোড়া। কার্যং বা সাধেয়ম, দেহং বা পাতেয়ম, কে কখন এই প্রতিজ্ঞা করেছিল? না শিবাজির এক বিশ্বস্ত গুপ্তচর রঘুবীর সিংহ তার প্রভুর পত্র নিয়ে যাওয়ার সময় আষাঢ় মাসের সন্ধ্যায় প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হয়ে এই প্রতিজ্ঞা করেছিল। 27 নম্বর প্রশ্ন, কৃত প্রতিজ্ঞাসৌ, উদ্ধৃতাংশে অসৌ পদের দ্বারা লেখক কাকে বুঝিয়েছেন? তার প্রতিজ্ঞাটি কি ছিল? এখানে অসৌ পদের দ্বারা রঘুবীর সিংহকে বুঝিয়েছে। আর তার প্রতিজ্ঞাটা কি ছিল? প্রতিজ্ঞাটা ছিল হয় আমি আমার কার্য সম্পাদন করব অথবা আমার দেহ বিসর্জন দেব। কার্যং বা সাধেয়ম, দেহং বা পাতেয়ম। 28 দাগের প্রশ্ন, কে কেন নিজের কাজ থেকে নির্বাচিত হননি? এখানে কাজ হবে। রঘুবীর সিংহ তার প্রভুর একান্ত অনুগত ছিল এবং কর্তব্যই তার কাছে প্রধান বিষয় বলে বিবেচিত ছিল, তাই তিনি নিজের কাজ থেকে বিরত হননি। এখানে কাজ হবে, কাজ থেকে বিরত হননি।
যশাধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী, কার অধ্যক্ষ পরিশ্রমী ছিলেন? অধ্যক্ষ পদের দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে? এখানে রঘুবীর সিংহের অধ্যক্ষ পরিশ্রমী ছিলেন, অধ্যক্ষ পদের দ্বারা প্রভু রঘুবীর সিংহে প্রভু শিবাজীকে নির্দেশ করা হয়েছে। অদ্ভুত সাহস পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তিনি কি পাঠিয়েছিলেন? অদ্ভুত সাহস পদের দ্বারা শিবাজীকে বোঝানো হয়েছে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। গদ্যাংশে মহারাজকে, না গদ্যাংশে মহারাজ হলেন শিবাজী। যুবকের প্রভু কেমন ছিল? না, যুবকের প্রভু অর্থাৎ শিবাজী ছিল পরিশ্রমী, সাহসী এবং বিপদকে বিপদ বলে গণনা করেন না, নিজের সংকল্পকে নিশ্চিতভাবে সম্পাদন করেন। এ হলো তোমাদের এসিকিউ টাইপ 2 অর্থাৎ বাংলা ভাষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পড়বে, সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলোর মধ্যে কিছু প্রশ্ন উত্তর সহ আমি তোমাদের প্রতিজ্ঞা সদন থেকে বলে দিলাম। এরপর আছে টাইপ 1 অর্থাৎ যে সংস্কৃত ভাষায় প্রশ্ন থাকবে, সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে যে প্রশ্নগুলো থাকবে আর যে প্রশ্নগুলো উত্তর তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে, সেক্ষেত্রে তোমরা দেবনাগরী হরফেও লিখতে পারো অথবা বাংলা হরফেও লিখতে পারো। সেই প্রশ্নগুলো আমি উত্তর সহ আলোচনা করছি। প্রথম প্রশ্ন বলছি কি, সায়ং সময়ে ভগবান ভাস্কর কুত্র জিজ্ঞাসু ভবতি। আমি তোমাদের সংস্কৃত ভাষায় প্রশ্নগুলো লেখা আছে আর এই বক্সের মধ্যে তোমাদের বাংলা উচ্চারণের প্রশ্নগুলো দেওয়া আছে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সংস্কৃত ভাষায় অনেক স্কুল আসতে পারে, তাই তোমাদের সেইভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। তা বলছে কি, সায়ং সময়ে ভগবান ভাস্কর কুত্র জিজ্ঞাসু ভবতি। প্রশ্ন কোথায় আমার? কুত্র, এই কুত্রর জায়গায় তোমরা উত্তরটা লিখবে। কুত্র না সায়ং সময়ে ভগবান ভাস্কর কুত্র অর্থাৎ অস্তং, অস্তং জিজ্ঞাসু ভবতি। পরবর্তী প্রশ্ন বলছে অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ কি দৃশ্য ভবতি। ভাস্করস্য বর্ণ কি দৃশ্য? প্রশ্ন আমার কি দৃশ্য? না অস্তাচল গমনকালে ভাস্করস্য বর্ণ কি দৃশ্য? না সিন্দুরমিব, অর্থাৎ কি দৃশ্যের জায়গায় উত্তর লিখবে সিন্দুরমিব আসিত। কো আসিত শিববীরস্য বিশ্বাস পাত্রম স কুত্র প্রজাতি স্ম। কে ছিল? তাহলে কে জায়গায় প্রশ্ন না রঘুবীর সিংহ আসিত শিববীরস্য বিশ্বাস পাত্রম স কুত্র প্রজাতি স্ম, না স সিংহ দুর্গাত তরুণ দুর্গং প্রজাতি স্ম। কদা কেচন নিড়েসু প্রতি নিবর্তন্তে, কখন কে বাসায় ফিরে আসছে? কদা না সায়ং সময়ে, ঠিক আছে, বা কদা মানে কখন, না সায়ং সময়ে, সায়ং সূর্যাস্ত কালে, কেচন না কলবিঙ্কা নিড়েসু প্রতি নিবর্তন্তে। প্রতীক্ষণম অধিকাম অধিকং শ্যামতাং কলয়ন্তি, অর্থাৎ প্রতি মুহূর্তে অধিক থেকে অধিকতর কৃষ্ণবর্ণ হয়ে যাচ্ছে, অন্ধকার বর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কানি কলয়ন্তি, প্রতীক্ষণম অধিকা অধিকং শ্যামতাং বনানি কলয়ন্তি, কে হচ্ছে ধারণ করছে? না বনানি, বন সমূহ। শিববীরস্য বিশ্বাসপাত্রস্য উষ্ণিস কি দৃশ্যম আছিত। না শিববীরের বিশ্বাসপাত্রের পাগড়ি কেমন ছিল? না উষ্ণিস কি দৃশ্যম, অর্থাৎ কি দৃশ্যম? না হরিত বর্ণ আসিত। প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য মূলম কিম তস্য গ্রন্থস্য ক প্রণেতা। না মূলম শিবরাজ বিজয়ম তস্য গ্রন্থস্য প্রণেতা অম্বিকা দত্ত ব্যাস। তস্য গ্রন্থস্য প্রণীতা হচ্ছে অম্বিকা দত্ত ব্যাস। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, মেঘমালা কথং শোভতে। মেঘমালা কিভাবে শোভা পাচ্ছে? না মেঘমালা পর্বত শ্রেণীরিব প্রাদুর্ভূয় সমস্ত গগনতলং আচ্ছাদয়তি স্ম, অর্থাৎ মেঘমালা পর্বত শ্রেণীর মতো আবির্ভূত হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করলো। কতি বর্ষ দেশীয় যুবা কেন উপায়ন পর্বত শ্রেণীম আরোহতি স্ম। 16 বর্ষ দেশীয় যুবা অশ্বেন পর্বত শ্রেণীম আরোহতি স্ম। তাহলে 16 বছর বয়সী যুবক অশ্বেন মানে ঘোড়ায় করে পর্বত শ্রেণীতে আরোহণ করলো। শিববীর বিশ্বাস পাত্রস্য কা প্রতিজ্ঞা মাসিত। শিববীরের বিশ্বাসপাত্রের প্রতিজ্ঞা কি ছিল? না শিববীরের বিশ্বাসপাত্রের প্রতিজ্ঞা আসিত কি ছিল? না কার্যং বা সাধয়ম দেহং বা পাতয়ম, অর্থাৎ আমি কার্য সম্পাদন করব অথবা আমার দেহ ত্যাগ করব। সৈন্ধব ক আসিত, সৈন্ধব কে ছিল? না সৈন্ধব অশ্ব আসিত, সৈন্ধব ছিল কে? অশ্ব ঘোড়া। উস্মিন কথায়াং মাসস্য নাম কি মাসিত,
এই কথায় মাসের নাম কি ছিল? না অস্মিন কথায় মাসস্য নাম আসিত আষাঢ় আসিত। কা গগনতলং পাবৃণোত, কে গগনতলকে কে আকাশকে রেখে দিল? না মেঘমালা গগনতলং পাবৃণোত। অধ্যক্ষ ক আসিত, এখানে অধ্যক্ষ ক না শ্রী রঘুবীর সিংহস্য অধ্যক্ষ শিবরাজ আসিত। রঘুবীর সিংহের অধ্যক্ষ ছিল শিবরাজ। জুন শরীর কি দিশম আসিত, অর্থাৎ যুবকের শরীর কেমন ছিল? না জুন সুগঠিত দৃঢ় শরীর আসিত। জুন কেশ রাশি কি দৃশ্য আসিত? না জুন কেশ রাশি, জুন কুঞ্চিত কেশ রাশি আসিত। শিববীর কিং প্রেষয়তি স্ম, না শিববীর পত্রং প্রেষয়তি স্ম, শিববীর পত্র পাঠিয়েছিল। অত্র ক ভীত আসিত ভয়াৎস কিং করতি স্ম, না অত্র অশ্ব ভীত আসিত ভয়াৎস পাদদ্বয়ম উত্থায় প্রতি নিবর্ততে স্ম, অর্থাৎ ভয়ে সে পা দুটো তুলে প্রতি নিবর্ততে পিছলে আসছিল। কথং পন্থা ন অবলক্ষ্যতে, কেন কি পথ দেখা যাচ্ছিল না? সরল মার্গ ন অবলক্ষ্যতে। অদ্ভুত সাহস ইতি বিশেষণন্য ক জ্ঞাতবান, অদ্ভুত সাহস ইতি বিশেষণন্য শিববীর জ্ঞাতবান, শিববীরকে জানা যায়। ক কথং স্বকার্যাৎ ন বিরামতি স্ম, কে কেন নিজের কাজ থেকে বিরামিত হলো না? রঘুবীর সিংহ প্রভু প্রতি আনুগত্য কারণাৎ স্বকার্যাৎ ন বিরামতি স্ম, নিজের কাজ থেকে বিরামিত হলো না প্রভুর প্রতি আনুগত্যের কারণে। যশ্চ মহারাজ, মহারাজ ক আসিত, না মহারাজ শিববীর আসিত। মহারাজ কে ছিল? মহারাজ শিববীর ছিল। জুন মুখমণ্ডল কি দৃশ্যম আসিত, যুবকের মুখমণ্ডল কেমন ছিল? জুন মুখমণ্ডলং প্রসন্ন বদনাম্ভোজ আসিত, অর্থাৎ যুবকের মুখমণ্ডল প্রসন্ন বদনাম্ভোজ, অর্থাৎ হচ্ছে কেমন ছিল? না প্রসন্ন বদনাম্ভোজ। যুবক কুত কিং গৃহীতা কুত্র গচ্ছতি, যুবক কোথা থেকে কি নিয়ে কোথায় যাচ্ছে? যুবক সিংহ দুর্গাত পত্রং গৃহীতা তরুণ দুর্গং গচ্ছতি স্ম, সিংহ দুর্গ থেকে পত্র নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, অন্ধকার কদা দৈগুণ্যং প্রাপ্ত, অন্ধকার কখন দৈগুণ্য প্রাপ্ত হয়েছিল? না ঝঞ্ঝা বাতেন রেণুভি, অর্থাৎ ঝঞ্ঝাবাতের কারণে রেণুভি শীর্ণপত্রই কুসুম পরাগই শুষ্ক পুষ্পশ্চ অন্ধকার দৈগুণ্যং প্রাপ্তবান। শিববীরস্য শিবরাজ বিজয়স্য কো নায়ক কো বা প্রতিনায়ক, শিবরাজ বিজয়স্য নায়ক শিববীর প্রতিনায়কশ্চ ঔরঙ্গজেব। প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কস্য সমাসস্য কস্য সময়স্য চ বর্ণনা দৃশ্যতে, কস্য মাসস্য আষাঢ় মাসস্য কস্য সময়স্য সায়ং সময়স্য চ বর্ণনা দৃশ্যতে। শিববীর বিশ্বাস পাত্রস্য উষ্ণিষ কি দৃশ্যম আসিত, শিববীর বিশ্বাস পাত্রস্য উষ্ণিষ হরিত বর্ণ আসিত। এই হলো তোমাদের আজকের প্রতিজ্ঞা সাধনমের সমস্ত এসিকিউ ডিকিউর উত্তর সহ আলোচনা, অর্থাৎ তোমাদের সমস্ত বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষায় তোমাদের আজ আমি উত্তর সহ আলোচনা করে দিলাম। আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছো। তোমাদের যে প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম লং প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে, বা এর থেকে একটু পেঁচিয়ে দিলেও তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই লিখতে পারবে। আমি তোমাদের বাংলা ভাষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম, এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো থেকেই তোমাদের এই যে তোমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এখান থেকে এই প্রতিজ্ঞা সাধনম থেকেই প্রশ্নগুলো পড়বে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন করতে হবে না, এবং সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলো বললাম সেগুলোও তোমরা এখান থেকে করে যাবে, এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী দিন, অর্থাৎ আমি পরবর্তী দিন আসছি আমি তোমাদের দানবীর কর্ণের সম্পূর্ণ আলোচনা নিয়ে, অর্থাৎ সম্পূর্ণ সমস্ত লং প্রশ্ন, বাংলা ভাষায় শর্ট প্রশ্ন এবং সংস্কৃত ভাষায় শর্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা নিয়ে আসছি। আশা করি প্রত্যেকের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারো এই ভিডিওর পিডিএফ প্রয়োজন হয় তো আমাকে তোমরা এই নম্বরে, যদি কারো এই ভিডিওর পিডিএফ প্রয়োজন হয়
তাহলে তোমরা প্রত্যেকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8145142193 অথবা তোমাদের ডেসক্রিপশন বক্সেও তোমাদের এই নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবো। তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেব। এর জন্য তোমাদের কোনো কস্ট দিতে হবে না, তোমাদের ফ্রিতেই আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব। যদি কারো প্রয়োজন হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।